আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং একই সাথে রয়েছে আমি আফসানা সোরিয়া। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ 13 নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচি ঘোষণার পর থেকে রাজধানী ও এর আশপাশের এলাকায় ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের মতো অপতৎপরতা রোধে এবং নিরাপত্তা নিশ্চিতে বিজিবির পাশাপাশি কঠোর অবস্থানে র্যাব। সকালে রাজধানী ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে 14 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আগে থেকেই মাঠে নজরদারিতে রয়েছে পুলিশ। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ঢাকা লকডাউন কর্মসূচির সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে 14 প্লাটুন। পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত বিজিবি মোতায়েন থাকবে বলে জানা গেছে। ইতিমধ্যে শুরু হয়েছে সাঁড়াশি অভিযান, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে র্যাব ও পুলিশের চেকপোস্ট, চলছে তল্লাশি, পাশাপাশি টহল দিচ্ছে সেনাবাহিনীর ইউনিট। মানুষের মাঝেও দেখা দিয়েছে অজানা শঙ্কা। নিষিদ্ধ সংগঠনের লকডাউন কার্যক্রম নিয়ে শঙ্কিত তারা। সাধারণ মানুষের একটা হয়রানি ভাই, দল ও দল খালি আন্দোলনই আমাদের মনে করেন অসুবিধা, অফিসে আসা যাওয়া, এই যে একটা আতঙ্ক, আমাকে যদি একটা কিছু হয় যাত্রীর সমস্যা, আমার নিজের সমস্যা। নিরাপত্তা নিশ্চিতে চেকপোস্ট ও টহল অব্যাহত রেখেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় অপরাধ কর্ম করার সময় ছাত্রলীগের নেতাকর্মী গ্রেপ্তার হয়। আজকে এবং আগামীকাল আমাদের গত কয়েকদিনের চেয়েও আমাদের সক্ষমতা বৃদ্ধি করে আমরা মাঠে নেমেছি। ডিএমপি বলছে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে প্রস্তুত রয়েছে তারা। আমরা আমাদের যে কার্যক্রম সেটা আমরা আরো বেগবান করেছি এবং আশা করি যারাই এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার বা অবনতি করার চেষ্টা করুক না কেন, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। ছোটখাটো এবং বিচ্ছিন্ন ঘটনা নিয়ে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করছি। ডিএমপির পক্ষ থেকে নগরবাসীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাজধানী হাইকোর্টের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সাইম। অগ্নিসংযোগ, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন সে বিষয়ে। জি আফসানা, আপনি যেমনটি বলছিলেন যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই মুহূর্তে কঠোর অবস্থান রয়েছে। আমরা বিকাল থেকে আমরা যেমনটি দেখেছি যে পুলিশের পাশাপাশি যে অন্যান্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে যে দেশের যে ক্রান্তির সময় বা এ ধরনের নাশকতার সময় যে বিজিবি সহ যৌথ বাহিনী যে নিয়োগ করা হয়, আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি। যে এই মুহূর্তে আমি রয়েছি হাইকোর্টের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন হাইকোর্টের সামনে এই মুহূর্তে কিন্তু বিজিবি এবং পুলিশের কঠোর নিরাপত্তা বেষ্টনী রয়েছে। এখানে বিজিবি সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন, পাশাপাশি বিজিবি যে টহল টিম তারা কিন্তু আলাদা ফোর্স নিয়ে কিন্তু বিজিবি টহল টিমগুলো এখানে আসছেন এবং পুলিশের এখানে পর্যাপ্ত উপস্থিতি রয়েছে। এবং আমরা যদি আরেকটু বলি যে মৎস্য ভবন, শাহবাগ, এমনকি যে কাটাবন, সায়েন্স ল্যাব থেকে শুরু করে রাজধানীর যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সব জায়গায় কিন্তু পুলিশের চেকপোস্টের পাশাপাশি বিজিবি সহ অন্যান্য বাহিনীর র্যাবের কিন্তু সরব উপস্থিতি রয়েছে, তাদের টহল টিম রয়েছে, চেকপোস্ট রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি এখানে যে চেকপোস্টগুলো রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি যে রাজধানীর বিভিন্ন জায়গায় যে নাশকতাগুলো হচ্ছে এজন্য কিন্তু চেকপোস্টগুলোতে বিশেষ করে সন্দেহভাজন কাউকে দেখা মাত্রই কিন্তু তাদেরকে তল্লাশি করা হচ্ছে, তাদের পরিচয় নিশ্চিত করা হচ্ছে। রাজধানীর শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কিন্তু প্রশাসন সর্বদা তৎপর রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে হাইকোর্ট থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামীকালের লকডাউন কর্মসূচিকে ঘিরে দুদিন ধরে রাজধানীতে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের কয়েকটি ঘটনা ঘটেছে। এ নিয়ে রাজনৈতিক উত্তাপ ছড়ানোর চেষ্টা করছে দলটি। তবে এই কর্মসূচি ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বিষয়ে আরও জানাচ্ছেন শাকিলা করিম।
জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির রায়ের তারিখ ঘোষণা হবে আগামী 13 নভেম্বর। বহুল আলোচিত রায়কে কেন্দ্র করে দেশব্যাপী চলছে নানা জল্পনা, উস্কানি ও গুজব। সোশ্যাল মিডিয়া সয়লাব লকডাউন সংক্রান্ত পক্ষে বিপক্ষের পোস্ট ও ভিডিও বার্তায়। পতিত আওয়ামী লীগের পরিকল্পনা ছিল সোমবার থেকে বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশপাশ সহ ঢাকায় স্লোগান সংবলিত 1 লাখ বেলুন ওড়ানোর। এমন তথ্য জানতে পেরে গোয়েন্দারা অভিযান চালিয়ে সন্দেহভাজন 25 জনকে গ্রেপ্তার করে। কার্যক্রম নিষিদ্ধ একটি দল এবং তাদের সংগঠনের নামে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার জন্য ঢাকার বিভিন্ন স্থানে 1 লক্ষ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা করেছিল এবং তাদের যে সেই পরিকল্পনাটা আমরা নস্যাৎ করে দিয়েছি। এর বাইরে অনেকগুলো ঘটনা আমরা কিন্তু নস্যাৎ করতেও সক্ষম হয়েছি। এদিকে একের পর এক ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগের ঘটনায় ভয় ও নিরাপত্তা শঙ্কায় ভুগতে শুরু করেছে রাজধানীবাসী। রাজনৈতিক উত্তেজনা আর গুজবের ফাঁদে অস্থির নগর জীবন। প্রশ্ন উঠেছে 13 নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচির সঙ্গে এগুলোর সম্পর্ক থাকা না থাকা নিয়ে। মনে করেন টাকা পয়সা খাইয়া মানুষের ক্ষতি করে না, এটি কারা করবো? এটি করলে আওয়ামী লীগের হলো আনছে আর কারা করবো? কি করবো, আমাদের তো জীবনে এমনি মায়া নাই। রাত্রে বাস চাপায়া ঘুমাই, যদি আগুন দিয়া পরে আলা তাহলে তো আমরা যদি মরে যাই। কিছু কিছু মরে তো পুলিশ নেই, আগুন দিয়ে নামে গেল, আমরা তো খেয়াল করি না। ককটেল বিস্ফোরণের ঘটনায় মোটরসাইকেল ব্যবহার করার তথ্য থাকায় সে ব্যাপারেও পুলিশের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। অনলাইন প্রচারণা সমাজে অস্থিরতা তৈরি করতে পারে, তাই বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে আমাদের এইটাই বেশি অভিযানের মধ্যে নিয়ে আসতে বলা হয়েছে, সেটা হচ্ছে মোটরসাইকেল হচ্ছে দ্রুতগতির যানবাহন, যা যে কোনো জায়গা থেকে হয়তো কোনো একটা ক্রাইম করে দ্রুত চলে যেতে পারে। সেই জন্য আমরা মোটরসাইকেলের উপর আমরা প্রাধান্য দিচ্ছি। তবে সব ধরনের অপতৎপরতা রুখতে মাঠ পর্যায়ের পুলিশকে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে ডিএমপির পক্ষ থেকে। শাকিলা করিম, RTV, ঢাকা। দেশে যখন নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত হচ্ছে, তখন কয়েকটি দল সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই অভিযোগ করেন তিনি। বলেন, নারীদের কর্মঘণ্টা কমানোর কথা বলে একটি পক্ষ কৌশলে নারীদের চাকরি না দিতে উৎসাহিত করছে। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, শত্রু মিত্র চিহ্নিতের দিন ছিল 7ই নভেম্বর। যারা দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, সেদিন তাদের পরাজয় হয়েছিল। পরাজিত অপশক্তি পরবর্তীতে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। ষড়যন্ত্রের পথ ধরে 1975 সালের 7ই নভেম্বরের পরাজিত সেই অপশক্তি পরবর্তীতে আমরা দেখেছি জনগণের ভোটের অধিকার, গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল তারা। ৭১-এর মুক্তিযুদ্ধকে স্বাধীনতা অর্জন এবং ২৪-এর গণ অভ্যুত্থানকে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার লড়াই হিসেবে আখ্যা দিয়ে তারেক রহমান বলেন, জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইছে কয়েকটি দল। সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কার্যত গণতান্ত্রিক জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধেই মনে হয় অবস্থান নিচ্ছে বা নিয়েছে। পলাতক ফ্যাসিবাদকে সুযোগ করে দিতে একটি পক্ষ তাদের কাছে আশ্রয় নিয়েছে কিনা সেই প্রশ্ন তুলেন তিনি। গণভোটের আড়ালে পতিত পরাজিত পলাতক অপশক্তিকে রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করে দেয়া হচ্ছে কিনা সকলকে এই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার জন্য দেশের গণতান্ত্রিক জনগণের প্রতি আহ্বান জানাই। একটি পক্ষের নারীদের কর্মঘণ্টা কমিয়ে 5 ঘণ্টা নামিয়ে আনার সমালোচনা করেন তারেক রহমান। বলেন, এটি নারীদের চাকরি ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি করবে। খান আলামিন, RTV, ঢাকা। নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে অপ্রয়োজনীয় সংকট তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। রুদু রফিককে সাথে নিয়ে মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত আলোচনা সভায় যোগ দেন দেশের সব রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বক্তারা 7 নভেম্বরের গুরুত্ব তুলে ধরেন। বাংলাদেশের জন্য কাজ করো,
ভারতের দালাল হিসেবে নয়, বাংলাদেশের দালাল হিসেবে কাজ করো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিল আউট এন্ড আউট একজন বাংলাদেশি, তিনি অন্য দেশে দালালি করে নাই। অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতারা। বক্তারা আগামী জাতীয় নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্রের কথা তুলে ধরেন। ছাত্র জনতার বিপ্লবে আজকে কি আসছে? অধ্যাপক ডক্টর ইউনূস, তার ঘাড়েও তাহেরের মতো কিছু কুচক্রী চাপছে তাদের কাজটা হাসিল করার জন্য। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, আমরা সকলে যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাল্লাহ কোনো ষড়যন্ত্র আমাদের এই অগ্রযাত্রাকে কোন রকমের বাধা সৃষ্টি করতে পারবে না। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন বিলম্বিত করতে নানা সংকট তৈরি করছে একটি মহল। বাংলাদেশে সত্যিকার অর্থে সংস্কারের জন্য যে নির্বাচন হওয়া দরকার, সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করা, জনগণকে ভবিষ্যৎকে একটা অনিশ্চিত অবস্থায় ফেলা। আসুন আজকে আমরা সবাই সেই জায়গা থেকে একমত হয়ে সবাই মিলেই ঐক্যবদ্ধভাবে সেই সমস্ত চক্রান্তকে রুখে দিয়ে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে উত্তরণের পথকে সুগম করি। গণতন্ত্র উত্তরণের সব চক্রান্ত ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বাংলাদেশ জিন্দাবাদ, 7ই নভেম্বর জিন্দাবাদ। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট সহ 5 দফা দাবিতে রোববার পর্যন্ত আলটিমেটাম দিয়েছে জামাত সহ সমমনা 8 দল। সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। শুক্রবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার শীর্ষ নেতাদের বৈঠকের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, আলোচনার মাধ্যমে সংকটের সমাধান হবে বলে আশা করা হচ্ছে এবং নাশকতা প্রতিরোধে তারা রাজপথে থাকবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। 5 দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে। রায়ের দিন নির্ধারণ ও রায় ঘোষণা ট্রাইব্যুনালের দায়িত্ব। তবে আশা করছি শেখ হাসিনার মামলার রায়ের তারিখ আগামীকালই পাওয়া যাবে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। বুধবার ট্রাইব্যুনাল 2-এ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের 12তম দিনে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বিচার বাধাগ্রস্ত করতেই দেশে অরাজকতা তৈরি করছে একটি মহল। এদিন একই ট্রাইব্যুনালের সাক্ষী অনুপস্থিত থাকায় পৌঁছানো হয় আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলার সাক্ষ্য নেওয়ার তারিখ। এদিকে ট্রাইব্যুনাল 1-এ জুলাই আন্দোলনে রাজধানীর চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে 15তম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। রায় দেওয়ার, রায়ের দিন নির্ধারণ করার এখতিয়ার পুরোপুরি অনারেবল ট্রাইব্যুনালের। তবে আমরা বিশ্বাস করি যে আগামীকাল রায়ের ডেট আমরা পাব। আমি থ্রেট টু জাস্টিস মনে করি না, তবে তারা এই বিচারকে বাধাগ্রস্ত করার জন্য এটা করছে, এটুকু বলতে পারি। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ভিন্ন আচরণে তৈরি হয়েছে অনিশ্চয়তা। গণভোট সহ বেশ কিছু বিষয়ে অনৈক্য, যথাসময় নির্বাচনের সংকটের আশঙ্কাও বিশেষজ্ঞদের। বৈষম্যহীন রাষ্ট্র ও নতুন রাজনৈতিক বন্দোবস্তে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে কঠোর হওয়ার তাগিদ তাদের। রাজনৈতিক দলগুলোকে দেশ ও জনগণের স্বার্থে সর্বোচ্চ ছাড় দিয়ে সরকারের সিদ্ধান্ত মেনে নেয়ারও আহ্বানও জানান বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। আরো অনেক সম্মানিত মানুষ আছেন। দীর্ঘ 8.5 মাস জুলাই গণ অভ্যুত্থান ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঐক্যমত্য কমিশনের কর্মযজ্ঞ শেষে প্রস্তুত করা হয় জুলাই সনদ। রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের মধ্য দিয়ে তা বাস্তবায়নের সম্মতিও পায় অন্তর্বর্তী সরকার। ঐক্যমত্য কমিশন তাদের এ বন্ধুর যাত্রা রীতি টানলেও বাস্তবায়নের একগুচ্ছ সুপারিশ থেকে যায় বিভাজনের ভয়। প্রকাশ্যে বিরোধিতা শুরু করে রাজনৈতিক দলগুলো।
গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আকাঙ্ক্ষার বাস্তবায়নের বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। আমার মনে হয় উনি যেটা করতে পারেন প্রফেসর ইউনূস, যে আমি একটা অধ্যাদেশ জারি করছি, এই অধ্যাদেশটা হলো জুলাই সনদের অধ্যাদেশ, কারণ এটা জনগণ এটা চেয়েছে। আমি জনগণের নির্বাচিত ডিরেক্টলি, এবং এটাই জনগণ চেয়েছে। জনগণ যে চেয়েছে সেটা আমাদের দেশের দেওয়ালে দেওয়ালে লেখা আছে। আমি একটা অধ্যাদেশ জারি করলাম, এই অধ্যাদেশে জুলাই সনদের আইনি ভিত্তি হবে এবং ওইটাতেই নির্বাচন হবে। নীতিগতভাবে জুলাই সনদকে আমরা সমর্থন করি এবং আমরা এটাকে বাস্তবায়নের জন্য পক্ষে কথা বলি, কিন্তু যে সমস্ত নোট ডিসিশন পার্টিকুলারলি যেটা আছে, এই সমস্ত বিষয় যেখানে দ্বিমত আছে, এটা লিগ্যাল বডি বা যেটা সাংবিধানিকভাবে স্বীকৃত পদ্ধতি, সেই পদ্ধতিতে যাওয়া বলে আমি মনে করি। রাজনৈতিক দলগুলো জনগণের পাশে না থাকলে পতিত ফ্যাসিস্টের মতো ছুঁড়ে ফেলে দেওয়ার আশঙ্কাও তাদের। জুলাই সনদ একটা ইটস লাইক এ ডিক্লারেশন, একটা ঘোষণাপত্রের মতো, স্বাধীনতা ডিক্লারেশনের মতো, এবং এটাতে আমাদের এই কি বলে জুলাই আন্দোলনের প্রত্যাশা প্রতিফলিত হবে। এখন আমরা জনগণ যারা আমরা মনে করব যে এই জুলাই সনদের অবশ্যই সেই প্রত্যাশা প্রতিফলিত হয়েছে। আমাদের রাজনৈতিক দলগুলি এখন পর্যন্ত আপনার গণভোট কবে হবে, তো আমরা জুলাই মানব কি মানব না, এত দায়িত্বহীনতার পরিচয় রাজনৈতিক দলগুলি দিচ্ছে, যে এতে সেই গণতন্ত্র কারা আনবে? পলিটিক্যাল পার্টিরাই তো মেইন আপনার অ্যাক্টর। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জটিলতা না কাটলে নির্বাচন বানচালে পতিত স্বৈরাচার ও বিদেশি গোষ্ঠী লাভবান হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। যে বাইরের শক্তির কিছু ইন্ধন আছে, ষড়যন্ত্র আছে, আরো কত অস্থিতিশীল করা যায় বাংলাদেশকে। জাহিদ রহমান, RTV, ঢাকা। তরুণ প্রজন্মকে নেতৃত্ব, শৃঙ্খলা ও জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর BNCCর কার্যক্রমের গুণগত মান ও অন্তর্ভুক্তি বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় BNCCর মাধ্যমে জাতীয় রূপান্তর শীর্ষক উপস্থাপনার পরে প্রধান উপদেষ্টা একথা বলেন। উপস্থাপনা পেশ করেন BNCCর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাইদ আল মাসউদ। সভায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা BNCC নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে বলেন, সরকার নেতৃত্ব, শৃঙ্খলা ও নাগরিক দায়িত্ববোধের মাধ্যমে তরুণদের উন্নয়নকে জাতীয় রূপান্তরের মূলধারায় একীভূত করতে হবে। আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বেই খুন হন শীর্ষ সন্ত্রাসী মামুন। তাকে হত্যার নির্দেশ দিয়েছেন ইমন মামুন গ্রুপের আরেক শীর্ষ সন্ত্রাসী রনি। তবে শীর্ষ সন্ত্রাসী ইমন এই হত্যার সাথে জড়িত আছে কিনা তা তদন্ত করা হচ্ছে। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মামুন হত্যায় মাত্র 2 লাখ টাকার চুক্তি হয় শুটারদের সাথে। দীপ্তচন্দ্র পালের আরও একটি রিপোর্ট। শীর্ষ সন্ত্রাসী তারেক সাইফ মামুনকে রোববার এভাবেই প্রকাশ্যে হত্যা করে ভাড়াটে খুনিরা। ক্যাপ পরা শুটারের নাম রবিন আর বড়চুল শুটারের নাম ফারুক, যাকে আন্ডারওয়ার্ল্ডে কুত্তা ফারুক নামেই চেনে। শুটার রবিন আর ফারুককে ঘটনার 32 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয় নরসিংদী থেকে। তাদের দেওয়ার তথ্যে ধরা হয় বাকিদের। উদ্ধার করা হয় 2টি পিস্তল, 6 রান গুলি আর 1.5 লাখ টাকা। ডিবি বলছে 2 লাখ টাকায় মামুনকে হত্যার চুক্তি হয়। সন্ত্রাসী রনি কর্তৃক আসামি ফারুকের সহায়তায় মামুনকে হত্যার একাধিক পরিকল্পনা ও প্রচেষ্টা গ্রহণ করা হয় এবং আগের পরিকল্পনাগুলো ব্যর্থ হওয়ার পর তখন তারা আগামী 10-11-2025 তারিখে ফারুকের হত্যাকাণ্ডের জন্য বেছে নেয়। কিলিং মিশনে এখন পর্যন্ত 9 জনের সংশ্লিষ্টতা পেয়েছে গোয়েন্দা পুলিশ। হত্যার আগের রাতে মিরপুরের শীর্ষ সন্ত্রাসী রনির বাসায় হয় পরিকল্পনা। এই রনি একসময় ইমন মামুন গ্রুপের অন্যতম সহযোগী ছিলেন। রনি এই খুনের নির্দেশদাতা হলেও 5 আগস্টের পর জামিন পাওয়া শীর্ষ সন্ত্রাসী ইমন জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এটা আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্ব। প্রাথমিকভাবে যেটা বলা যাচ্ছে যে আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্ব। ইমনে একসময় রনি এবং মামুন তারা সব একই গ্রুপে ছিল, এটা আমরা প্রাথমিকভাবে জানছি। এখন আমরা তাদেরকে ধরে নিয়ে এসেছি, এটা আন্ডার ইনভেস্টিগেশন। যদি কেউ শীর্ষ সন্ত্রাসী এরকম আরও কেউ যদি জড়িত থাকে সেটা আমরা তদন্তের মধ্যে অবশ্যই নিয়ে আসবো। এর আগেও একাধিকবার রনি মামুনকে হত্যার পরিকল্পনা করে। এদিকে 5 আগস্টের পর যেসব শীর্ষ সন্ত্রাসী জামিন পেয়ে আবার আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণের চেষ্টা করছে, তাদের ব্যাপারেও ডিবি তৎপর আছে বলে দাবি বাহিনীটির। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। যৌক্তিক শুল্ক, শিল্প কারখানায় নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং হয়রানি বন্ধ করা গেলে আসছে রমজানের দ্রব্যমূল্য হাতের নাগালে থাকবে।
এফবিসিসিআই আয়োজিত সেমিনারে এমন পরামর্শ দিলেন বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা। প্রয়োজনে সরকারকেও নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির পরামর্শ দিলেন ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন তহিদুর রহমান। প্রায় প্রতি বছরই রমজান এলে অস্থিতিশীল হয়ে ওঠে তেল, চিনি, ছোলা, খেজুর সহ নিত্যপণ্যের বাজার। সরবরাহ কম, বাড়তি শুল্ক সহ নানা সংকটের কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। তবে আসছে রমজানে বাজারের এমন চিত্র চান না তারা। রাজধানীতে এফবিসিসিআই আয়োজিত মতবিনিময় সভায় তারা বলেন, বাজার স্বস্তিতে রাখতে হলে বিভিন্ন ধরনের হয়রানি বন্ধ করতে হবে। রমজান আসলে আমরা শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে পারি না। বিভিন্ন ধরনের মনিটরিং টিম, আপনার সাপ্লাই ডিমান্ডের মিসম্যাচ হচ্ছে, আমাদের ডিমান্ড বেশি, সেই পরিমাণ সাপ্লাই না আসলে এটা একটা দাম বাড়বে। রমজানের বাড়তি চাহিদা যখন শুরু হবে, এই মালটা আপনার ঠিকমতো থাকবে কিনা মজুদ, যারা আমদানি করে তাদের আমদানি যদি করতে কোনো অসুবিধা থাকে সরকার সেক্ষেত্রে তাদেরকে সাপোর্ট দিবে। শুল্ক বিষয়ক জটিলতা নিরসন এবং সরকারি উদ্যোগেও আমদানির পরামর্শ দেন বাজারজাতকারক এবং আমদানিকারকরা। মার্কেট স্টেবলের জন্য যদি এরকম রমজানের সময় কেন সরকার সরাসরি আমদানি করে না? কারণ ব্যবসায়ীদেরকে তাকায় সব দোষ ব্যবসায়ীদেরকে ঘাড়ে দিয়ে সরকার বা কোনো সরকারি সংস্থা যদি দায় এড়াইতে চায়, আমি মনে হয় সেটা সঠিক না। ব্যবসায়ীদেরকে সব সময় টার্গেট করে সরকারি দপ্তর থেকে সরকারি কর্মকর্তারা বিভিন্নভাবে ব্যবসায়ীদের উপরে কেমন জানি একটি বিমাতা সুলভ আচরণ ওনাদের মেন্টালিটিতে আছে। সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংক ও এনবিআরের সাথে আলোচনার আশ্বাস দেন এফবিসিসিআই প্রশাসক। বছরের সকল সময়ের মতো পবিত্র রমজানের আগে পরেও যাতে চাঁদাবাজি না হয়, পরিবহন ব্যবস্থায় যাতে এমন কোনো বিঘ্ন সৃষ্টি না হয় যেটা আমাদের দ্রব্যমূল্যে প্রভাব ফেলতে পারে নেতিবাচকভাবে। বাজারে অস্থিরতা নিয়ন্ত্রণে এফবিসিসিআই থেকেও তদারকি টিম থাকবে বলে জানান তিনি। পুলিশের ইন্সপেক্টর জেনারেল তহিদুর রহমান, আরটিভি, ঢাকা। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ভিত্তিতে চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ করবে ডেনমার্কের এপিএম টার্মিনালস। এজন্য কোম্পানিটির সাথে 30 বছরের চুক্তি স্বাক্ষর করেছে চট্টগ্রাম বন্দর উন্নয়ন কর্তৃপক্ষ। বিকেলে রাজধানী বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। জানান, টার্মিনালটি নির্মাণে 6,700 কোটি টাকা ব্যয় হবে। আগামী 3 বছরের মধ্যে অবকাঠামো নির্মাণ কাজ শেষ হবে। তিনি বলেন, প্রকল্পটি দেশের বন্দর খাতকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাবে। ব্যাকট্র্যাক করে এখন এখানে এই ভলিউমটা দেওয়া হয়েছে। লালদিয়ার ক্ষেত্রে স্পেসিফিক্যালি আমরা বলছি যে এখানে 1 মিলিয়ন টিইউ হ্যান্ডেল করা হবে, এবং 1 মিলিয়ন টিইউ যদি হ্যান্ডেল করা হয়, লালদিয়া আমাদের যে নিউমেরিং কন্টেইনার টার্মিনালের সক্ষমতা বৃদ্ধি নিয়ে কাজ হচ্ছে আপনারা জানেন, পাশাপাশি বে টার্মিনাল আছে এবং তারপরে মাতারবাড়ি ডিপ সি পোর্ট আছে। সো এই 4টাকে যদি আমি যোগ করি তাহলে সব মিলিয়ে আমাদের এখন যে সক্ষমতা আছে কন্টেইনার হ্যান্ডলিংয়ের, তার 6 গুণ সক্ষমতা তৈরি হওয়ার এক্সপেকটেশন আমাদের আছে। দেশের সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও ভুক্তির দাবিতে টানা 18তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক কর্মচারীরা। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে আন্দোলনকারী শিক্ষক কর্মচারীরা। তারা বলেন, আগামীকালের মধ্যে তাদের দাবি মানা না হলে আবারও লং মার্চ টু সচিবালয় কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করা হবে। শিক্ষকরা বলেন, এর আগেও একাধিকবার আন্দোলন করলে সরকার শুধু মৌখিক আশ্বাস দিয়েছে। দ্রুত সময়ের মধ্যে স্বীকৃতি ও এমপিও ভুক্তির দাবি মেনে নেওয়ার আহ্বান জানান আন্দোলনকারীরা। প্রতিবন্ধীকে নিয়ে আমরা এত জ্বালা যন্ত্রণা ভোগ করতেছি, তাও আমাদের উপদেষ্টা ও শারমিন মোর্শেদ চোখে দেখে না। আমরা বৈষম্যহীন বাংলাদেশে বাস করছি, কিন্তু তারপর আমরা কেন বৈষম্যের শিকার হতে যাচ্ছি? এখনো কেন বৈষম্য? আমরা বৈষম্য দূর করার জন্য আমরা এই বাংলাদেশে নতুন সরকার গঠন করছি। আমরা আগামীকাল পর্যন্ত সংস্কার মন্ত্রণালয়কে সময় দিয়েছি। এর মধ্যে যদি আমাদের বিদ্যালয়গুলোর স্বীকৃতি এমপিওর প্রজ্ঞাপন না করে, আগামী রোববার আমরা লং মার্চ টু সচিবালয় করে সচিবালয়ের প্রত্যেকটি গেট অবরুদ্ধ করে আমরা আমাদের দাবি আদায় করে নিব। খেলার খবর। সাংবাদিকদের সঙ্গে বিসিবির অসৌজন্যমূলক ও অপেশাদার আচরণের জন্য অবশেষে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
এছাড়াও বিসিবির কোন কোন বিভাগের কারণে এমন অনভিপ্রেত ঘটনা ঘটেছে তা তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার কথাও জানান তিনি। বুধবার গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় বিসিবির অবস্থান পরিষ্কার করেন আমিনুল ইসলাম বুলবুল। এর আগে ক্রিকেট কনফারেন্সের সমাপনী অনুষ্ঠান ও টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্তির আয়োজনে অসদাচরণের কারণে অনুষ্ঠানটি বয়কট করেছিলেন সাংবাদিকরা। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। ক্রিকেট কনফারেন্সের সমাপনী দিনে ছিল টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্তির দিন। ঘটা করে 5 তারকা হোটেলে বিসিবির সেই আয়োজনে দাওয়াত পেয়েছিল গণমাধ্যম, অথচ সেদিন সাংবাদিকদের হোটেলেই ঢুকতে দেয়নি বিসিবি। এমন ঘটনায় তাৎক্ষণিকভাবে উঠে প্রতিবাদের ঝড়। অনুষ্ঠান বয়কট করেন গণমাধ্যম কর্মীরা। বিসিবির সর্বোচ্চ কর্তারা সেদিন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। এমন ঘটনার 2 দিন পর ক্ষমা চাইলেন বোর্ড সভাপতি। আমি নিজে আপনাদেরকে সেখানে দাওয়াত দিয়েছিলাম এবং যদিও এই অনুষ্ঠানটা প্রস্তুতি বা শেষ হতে একটু সময় লেগে গিয়েছিল, কিন্তু যখন বাইরে এসে দেখলাম যে আপনাদেরকে প্রপার সম্মান জানানো হয়নি এবং আপনাদেরকে আমন্ত্রণ জানানোর পরেও যে ধরনের আমন্ত্রণ রক্ষা করার কাজ ছিল আমাদের ক্রিকেট বোর্ডের বা আমরা সেটা ব্যর্থ হয়েছি। আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। তদন্তের মাধ্যমে এই অনভিপ্রেত ঘটনার পেছনে দায়ী বোর্ডের সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনা হবে বলেও জানান বিসিবি প্রধান। আপনাদেরকে কথা দিচ্ছি যে আমাদের কোন ডিপার্টমেন্টের কারণে কেন এই ব্যর্থতাটা এসছে সেটা আমরা তদন্ত করব এবং তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেব। আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এই জন্য যে এই ক্রিকেটের উন্নয়নে এবং এগিয়ে যাওয়ার অন্যতম বড় একটা স্টেক হোল্ডার হচ্ছেন আপনারা। ভুল আমরা করেছি, ভবিষ্যতে আমরা চেষ্টা করব এই ধরনের ভুল আর না করতে। এ ধরনের ঘটনা এড়াতে ভবিষ্যতে সচেতন থাকার কথাও জানান বোর্ড সভাপতি। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। ফুটবল ও ফুটবলারদের নিয়ে বিসিবি পরিচালক আসিফ আকবরের সাম্প্রতিক বক্তব্যকে উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন জাতীয় দলের সাবেক ও বর্তমান ফুটবলাররা। বিসিবির সাম্প্রতিক কেলেঙ্কারি ও বিতর্কগুলো ঢাকতেই আসিফ আকবরকে একটি মহল ব্যবহার করছে বলেও মনে করেন তারা। তার বক্তব্যের প্রতিবাদে বুধবার জাতীয় স্টেডিয়ামের 1 নম্বর গেট থেকে মৌন মিছিল নিয়ে প্রেস ক্লাব জিপিও প্রদক্ষিণ করে ফুটবলাররা। এ সময় কায়সার হামিদ, জাহিদ হাসান এমিলি, ইকবাল হোসেন, গোলাম গাউস, আশরাফুল রানা, আলফাজ আহমেদ, বিপ্লব ভট্টাচার্যের মতো তারকা ফুটবলাররাও যোগ দেন। মিছিল শেষে উপস্থিত ফুটবলাররা আসিফ আকবরকে তার বক্তব্য প্রত্যাহারের অনুরোধ করেন। যদি তিনি তার বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ না করেন তবে ভবিষ্যতে আরো বড় আন্দোলনের হুমকি দিয়েছেন উপস্থিত ফুটবলার। ক্রিকেট এখন যে অবস্থায় রয়েছে সেই অবস্থার স্ট্যান্ডটাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য তারা ফুটবলকে টেনে নিয়েছে এবং ফুটবলারদেরকে অপমান করছে। উনি যেই কথাগুলি বলেছেন মানে ফুটবল সম্পর্কে আমার মনে হয় ফুটবল সম্পর্কে ওনার কোনো জ্ঞান নেই। এটা আমরা মনে করেন তীব্র প্রতিবাদ জানাই যে উনি ওনার বক্তব্য উইথড্র করুক। আর আমার কাছে মনে হয় উনি অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করছে। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ ও ভারতের বিপক্ষে AFC এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে কানাডা থেকে বাংলাদেশে এসে পৌঁছেছেন জাতীয় দলের ফুটবলার সুমিত সোম। রাত 12টার দিকে বাংলাদেশে এসে পৌঁছান তিনি। কাভালারি FC'র হয়ে গত সোমবার খেলে ঢাকার উদ্দেশ্যে কানাডা ছাড়েন সোম। আগামী 13ই নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ ও 18ই নভেম্বর ভারতের বিপক্ষে AFC কাপ বাছাইয়ের ম্যাচে মাঠে হ্যাভিয়ার ক্যাব্রেরার দল। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় সুমিতের। 9 অক্টোবর হংকংয়ের বিপক্ষে নিজের দ্বিতীয় ম্যাচেই গোল পান তিনি। আজ বিকেলে দলের সঙ্গে প্রথমবারের মতো অনুশীলনে নামবেন এই মিডফিল্ডার। সন্ধ্যার সংবাদে পর্যন্ত, রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাই।